অর্থনৈতিক শুমারি 2023 প্রকল্প হতে সকলকে স্বাগত জানাচ্ছি। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ অর্থনৈতিক শুমারি। আগামী 10 ডিসেম্বর হতে 26 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হবে এ শুমারি কার্যক্রম। শুমারির তথ্য সংগ্রহ সঠিক ও নির্ভুল করার লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে এই অডিও ভিজুয়াল ট্রেনিং মডিউল। আপনাদের সাথে আছি আমি সোনিয়া আরিফিন, উপপরিচালক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। আর আমি আশফাকুর রহমান ভূঁইয়া, পরিসংখ্যান কর্মকর্তা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এই অডিও ভিজুয়াল ট্রেনিং মডিউলের মাধ্যমে আমরা শুমারির সংজ্ঞাগত বিভিন্ন দিক এবং প্রশ্নপত্র পূরণ পদ্ধতি সম্পর্কে জানব। সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার অনুরোধ করছি। অর্থনৈতিক শুমারি 2024-এর প্রশ্নপত্রে 25টি মূল প্রশ্ন এবং সাব প্রশ্ন সহ সর্বমোট 70টি প্রশ্ন রয়েছে। শুরুতেই প্রশ্ন 1, ইউনিটের ক্রমিক নং। ইউনিটের ক্রমিক নং অর্থনৈতিক শুমারির গণনা এলাকা বা ইকো-ইয়ে ভিত্তিক হবে। এক্ষেত্রে প্রথম ইউনিটটি 1, পরের ইউনিটটি 2, এভাবে পর্যায়ক্রমিকভাবে বাড়বে। ক্যাপিতে প্রদর্শিত ক্রমিক নম্বর অবশ্যই খানা বা প্রতিষ্ঠানের দেয়াল বা দৃশ্যমান স্থানে স্টিকার লাগিয়ে তার উপর স্থায়ী মার্কার পেন দিয়ে লিখতে হবে। এবার প্রশ্ন 2.1, ইউনিটের প্রকার। তথ্য সংগ্রহকারী ইউনিটে গমনের পর তার বৈশিষ্ট্য দেখে ইউনিটের প্রকার নির্ধারণ করবেন। ইউনিট 3 প্রকারের: প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক কৃষি খামার এবং কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা। ইউনিটের প্রকার প্রশ্নটি পূরণ করতে হলে আমাদের জানতে হবে প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক কৃষি খামার এবং কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা বলতে কি বোঝায়। প্রতিষ্ঠান হলো নির্দিষ্ট স্থানে অবস্থিত একটি একক ইউনিট, যা বিভিন্ন দ্রব্য সামগ্রী উৎপাদন, সংগ্রহ, সরবরাহ, ক্রয় বিক্রয় বা বিতরণজনিত নানা ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড অথবা সেবামূলক কর্মকাণ্ড সম্পাদন করে, যেমন অফিস, কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, দোকান, রেস্টুরেন্ট ইত্যাদি। প্রাতিষ্ঠানিক কৃষি খামার হল বাণিজ্যিক উদ্দেশ্যে প্রাতিষ্ঠানিক কাঠামো, যেমন দোকান বা অফিস ব্যবহার করে যে সকল কৃষি খামার গড়ে উঠেছে, যার হিসাব নিকাশ প্রতিষ্ঠানের ন্যায় আলাদাভাবে পরিচালিত হয়। আমরা জানি কৃষি খামার 2 ধরনের হতে পারে: খানা ভিত্তিক কৃষি খামার এবং প্রতিষ্ঠান ভিত্তিক কৃষি খামার। অর্থনৈতিক শুমারিতে শুধু প্রতিষ্ঠান ভিত্তিক কৃষি খামারের তথ্য আসবে, খানা ভিত্তিক কৃষি খামারের তথ্য কোনোভাবেই আসবে না। এবারে আমরা জানব অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা কি। অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা হলো যে সকল খানায় আয়ের জন্য খানার অভ্যন্তরে বা প্রাঙ্গণে অথবা খানার বাহিরে ভ্রাম্যমাণ অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, যেমন খানার অভ্যন্তরে বা আঙিনায় কুটির শিল্পের কাজ, খানাভিত্তিক উদ্যোক্তা হিসেবে ফ্রিল্যান্সিংয়ের কাজ করা, নিজের রিক্সা বা ভ্যানে মানুষ বা মালামাল পরিবহন করা, অনলাইন ভিত্তিক ব্যবসা যেমন খাবারের ব্যবসা, রাইড শেয়ারিং, ভ্রাম্যমাণ হকার বা ফেরিওয়ালা ইত্যাদি। প্রশ্ন 2.1 পূরণ করার সময় ইউনিটের প্রকার অনুযায়ী প্রযোজ্য উত্তর নির্বাচন করতে হবে। কোনো ইউনিট যদি প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিক কৃষি খামার হয় তাহলে প্রশ্ন 2.2 পূরণ করতে হবে। কোনো ইউনিট যদি কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা হয় তবে প্রশ্ন 2.1.1 পূরণ করতে হবে। প্রশ্ন 2.1.1, ইউনিটটি অন্যান্য খানা কিনা। অন্যান্য খানা বলতে সাধারণ খানা ব্যতীত যে সকল খানায় মানুষ একসাথে বসবাস করে তা বোঝাবে, যেমন মেস, মসজিদে বসবাসরত ব্যক্তির খানা, বিভিন্ন মার্কেটে বসবাসরত ব্যক্তির খানা প্রভৃতি। অন্যান্য খানার সংজ্ঞা অনুযায়ী যদি ইউনিটটি অন্যান্য খানা হিসেবে বিবেচিত হয় তবে হ্যাঁ নির্বাচন করতে হবে, আর যদি ইউনিটটি অন্যান্য খানা না হয় তবে না নির্বাচন করতে হবে। প্রশ্ন 2.2, ইউনিটটি কি স্থায়ী না অস্থায়ী? এবার আসুন আমরা জেনে নিই স্থায়ী বা অস্থায়ী ইউনিট বলতে কি বোঝায়। নির্দিষ্ট স্থানে অবস্থিত যে সকল প্রতিষ্ঠানের স্থায়ী কাঠামো বা স্ট্রাকচার রয়েছে তা স্থায়ী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে।
যেমন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রধান কার্যালয় যা ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত, আবার ঢাকার তালতলার একটি মুদি দোকান উভয়ই নির্দিষ্ট স্থানে অবস্থিত এবং এর স্থায়ী কাঠামো বা স্ট্রাকচার রয়েছে। এ কারণে উভয় ইউনিটই স্থায়ী ইউনিট হিসেবে বিবেচিত হবে। অস্থায়ী প্রতিষ্ঠানের কোনো স্থায়ী কাঠামো থাকে না, তবে অস্থায়ী ছাউনি কিংবা অস্থায়ী বেড়া বা বেষ্টনী থাকতে পারে। হাটবাজার বা রাস্তার পাশে কোনো নির্দিষ্ট স্থানে অস্থায়ী ছাউনির নিচে বসে নিয়মিতভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত ছোটখাটো দোকানপাট অস্থায়ী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে। যেমন রাস্তার পাশের টিনের ছাউনি দেয়া মাছ বিক্রির একটি দোকান, যার চারপাশে কোনো দেয়াল বা বেড়া নেই, এটি একটি অস্থায়ী প্রতিষ্ঠান। আবার ঢাকার কাওরান বাজারে একই শেডের নিচে একাধিক ব্যক্তি নিয়মিতভাবে সবজি বিক্রয় করে থাকেন, যেখানে দোকানের জন্য আলাদা কোনো নিজস্ব ছাউনি, বেড়া বা দেয়াল নেই। উক্ত দোকানগুলো অস্থায়ী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে। তাহলে আমরা জানলাম, যদি কোনো ইউনিট নির্দিষ্ট স্থানে অবস্থিত হয় এবং এর স্থায়ী কাঠামো থাকে, তাহলে এটি স্থায়ী ইউনিট হবে। আর যদি কোনো ইউনিটে স্থায়ী কাঠামো না থাকে, তবে এটি অস্থায়ী ইউনিট হবে। প্রশ্ন 2.3, ইউনিটের অর্থনৈতিক কর্মকাণ্ড কোথায় পরিচালিত হয়? এই প্রশ্নটি 2.1-এর অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানায়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড দুইভাবে পরিচালিত হতে পারে, খানায় এবং ভ্রাম্যমাণভাবে। কোনো খানার অর্থনৈতিক কর্মকাণ্ড যদি খানার অভ্যন্তরে বা আঙিনায় সম্পন্ন বা পরিচালিত হয়, তবে খানায় নির্বাচন করতে হবে। অপরদিকে উক্ত কাজটি যদি ভ্রাম্যমাণভাবে সম্পন্ন বা পরিচালিত হয়, তবে ভ্রাম্যমাণ নির্বাচন করতে হবে। প্রশ্ন 2.4, ইউনিটের অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন। ইউনিটের অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন নির্বাচনের ক্ষেত্রে 3টি অপশন রয়েছে: কৃষি, শিল্প এবং সেবা। কৃষি বলতে প্রাতিষ্ঠানিক কৃষি খামারকে বোঝাবে। শিল্প বলতে সাধারণত পণ্য ও সেবার উৎপাদনকে বোঝাবে। সেবা বলতে যেসব প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন হয় না, শুধুমাত্র সেবামূলক কার্যাদি সম্পন্ন হয়, তা বোঝাবে। প্রশ্ন 3, ইউনিটের মালিকানা। ইউনিটের মালিকানা সম্পর্কে নিশ্চিত হয়ে প্রযোজ্য উত্তর নির্বাচন করতে হবে। আসুন আমরা ইউনিটের মালিকানার ধরনগুলো জেনে নেই। ব্যক্তিগত বা একক ব্যক্তি বা পারিবারিক মালিকানা, অংশীদারি মালিকানা, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, সরকারি মালিকানা, স্বায়ত্তশাসিত, বিদেশি মালিকানা, যৌথ মালিকানা, দেশি এবং বিদেশি, সমবায় মালিকানা, অলাভজনক প্রতিষ্ঠান, প্রবাসী বাংলাদেশি। প্রশ্নে উল্লেখিত মালিকানার ধরন ব্যতীত অন্য কোনো ধরনের মালিকানা থাকলে অন্যান্য মালিকানা নির্বাচন করতে হবে। প্রশ্ন 4, ইউনিটের পরিচিতি। 4.1, ইউনিট প্রধান বা প্রতিষ্ঠানের নাম। ইউনিটটি যদি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা হয়, তাহলে খানার প্রধানের নাম, এবং প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে লিখতে হবে। যেমন আব্দুর রহমান, বিশ্বাস ট্রেডার্স, প্রগতি ক্লাব ইত্যাদি। যদি প্রতিষ্ঠানের কোনো নাম বা নামের কোনো সাইনবোর্ড না থাকে, তবে উক্ত প্রতিষ্ঠানের মালিক বা পরিচালকের নাম লিখুন। 4.2, বাড়ি, মার্কেটের নাম। ইউনিটটি যদি কোনো বাড়িতে হয় এবং বাড়ির নাম থাকে, তাহলে তা ইংরেজিতে লিখুন। যেমন সৈয়দ বাড়ি হলে লিখুন সায়েদ বাড়ি। আবার ইউনিটটি যদি কোনো মার্কেট বা বাজারে অবস্থিত হয়, তবে মার্কেট বা বাজারের নাম লিখুন। যেমন নতুন বাজার হলে নতুন বাজার, বা চৌধুরী মার্কেট হলে চৌধুরী মার্কেট ইত্যাদি। 4.3, পূর্ণাঙ্গ ঠিকানা, হোল্ডিং বা বাড়ি নম্বর বা অ্যাপার্টমেন্ট নম্বর। ইউনিটের হোল্ডিং, বাড়ি নম্বর বা অ্যাপার্টমেন্ট নম্বর থাকলে তা লিখুন। পৌরসভা বা সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে অবশ্যই হোল্ডিং, বাড়ি নম্বর বা অ্যাপার্টমেন্ট নম্বর লিখতে হবে। রোড নম্বর বা রাস্তা বা পাড়া বা ব্লক বা সেক্টরের নাম, ইউনিটটি যে রোডে অবস্থিত সেই রোড বা রাস্তার কোনো নম্বর থাকলে তা লিখুন। অথবা যদি নাম থাকে তবে সেটি লিখুন। যেমন রোড নং 1 অথবা কাজী নজরুল ইসলাম এভিনিউ। রোড নম্বর বা নাম না থাকলে স্থানীয়ভাবে রাস্তাটি যে নামে পরিচিত সেটি নিশ্চিত হয়ে ইংরেজিতে লিখুন। ইউনিটটি যে পাড়া, ব্লক বা সেক্টরে অবস্থিত
তা ইংরেজিতে লিখুন। 4.4 টেলিফোন বা মোবাইল নম্বর। ইউনিটের টেলিফোন বা মোবাইল নম্বর লিখুন। টেলিফোন এবং মোবাইল নম্বর উভয় থাকলে মোবাইল নম্বরকে অগ্রাধিকার দিতে হবে। 4.5 ইমেইল। ইউনিটে যোগাযোগের জন্য খানার ক্ষেত্রে ইউনিট প্রধান এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ইমেইল অথবা প্রতিষ্ঠানের ইমেইল না থাকলে দায়িত্বশীল ব্যক্তির ইমেইল ঠিকানা লিখুন। প্রশ্ন 5.1 ইউনিট প্রধানের লিঙ্গ। যার সিদ্ধান্তে ইউনিটটি পরিচালিত হয় এবং যাকে অন্য সদস্যরা ইউনিট প্রধান মনে করেন তিনি ইউনিট প্রধান হিসেবে বিবেচিত হবেন। খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী ব্যক্তিই হবেন ইউনিট প্রধান। ইউনিট প্রধানের লিঙ্গ অনুযায়ী প্রযোজ্য অপশন নির্বাচন করুন। প্রশ্ন 5.2 ইউনিট প্রধানের বয়স। ইউনিট প্রধানের বয়স জিজ্ঞেস করে 2 অঙ্কে পূর্ণ বছরে লিখতে হবে। যেমন ইউনিট প্রধানের বয়স 27 বছর 9 মাস হলে 27 লিখতে হবে। ইউনিট প্রধানের বয়স 48 বছর 11 মাস 29 দিন হলে 48 লিখতে হবে। ইউনিট প্রধানের বয়স 100 বছর বা এর বেশি হলে 99 লিখতে হবে। প্রশ্ন 5.3 ইউনিট প্রধানের সর্বোচ্চ শিক্ষা। ইউনিট প্রধানের শিক্ষার ক্ষেত্রে তিনি সর্বোচ্চ কোন শ্রেণী পাশ করেছেন তা জেনে নিয়ে সংশ্লিষ্ট অপশন নির্বাচন করতে হবে। প্রশ্ন 5.4 ইউনিটটি কত সালে আরম্ভ হয়েছে। ইউনিটটি কত সালে তাদের কার্যক্রম তথা উৎপাদন বা সেবা কার্যক্রম শুরু করেছে তা জেনে লিখতে হবে। যেমন যদি কোনো ইউনিট 2017 সালে কার্যক্রম শুরু করে তবে 2017 লিখতে হবে। প্রশ্ন 5.5 ইউনিটের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য। প্রতিষ্ঠান এবং প্রাতিষ্ঠানিক কৃষি খামারের ক্ষেত্রে এ প্রশ্নটি প্রযোজ্য হবে। খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে এ প্রশ্নটি প্রযোজ্য হবে না। ইউনিটটির বৈশিষ্ট্য জেনে প্রযোজ্য অপশন নির্বাচন করতে হবে। অপশনগুলো হচ্ছে এটির কোথাও কোনো শাখা নেই অর্থাৎ এটি একটি একক ইউনিট, এটি একটি প্রধান কার্যালয় এবং এর অন্যত্র শাখা রয়েছে, এটি একটি শাখা অফিস। উদাহরণস্বরূপ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ক্ষেত্রে এটির কোথাও কোনো শাখা নেই অপশনটি নির্বাচন করতে হবে। আবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর প্রধান কার্যালয়ে গেলে এটি একটি প্রধান কার্যালয় এবং এর অন্যত্র শাখা রয়েছে অপশনটি নির্বাচন করতে হবে, কারণ বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে বিবিএস এর শাখা অফিস রয়েছে। অপরদিকে উপজেলা পরিসংখ্যান কার্যালয় বিবিএস এর একটি শাখা অফিস, তাই এক্ষেত্রে এটি একটি শাখা অফিস অপশনটি নির্বাচন করতে হবে। প্রশ্ন 6.1 ইউনিটটি নিবন্ধিত কি। ইউনিটটি নিবন্ধিত কিনা তা জানার পর হ্যাঁ বা না অপশন নির্বাচন করতে হবে। সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির প্রভৃতির ক্ষেত্রে প্রযোজ্য নয় অপশন নির্বাচন করুন। প্রশ্ন 6.2 নিবন্ধিত হলে কোথায় নিবন্ধিত তা জেনে সঠিক অপশন নির্বাচন করতে হবে। এক্ষেত্রে একাধিক অপশন নির্বাচন হতে পারে। অপশনগুলো হলো যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর, বিনিয়োগ বোর্ড, বিসিক, বেবজা, সমবায় অধিদপ্তর, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এনজিও বিষয়ক ব্যুরো এবং অন্যান্য। অন্যান্য হলে তা উল্লেখ করুন। প্রশ্ন 7.1 ইউনিটে নিয়োজিত জনবলের প্রকার ও সংখ্যা। জনবলের প্রকার 6টি ক্যাটাগরিতে দেখানো হয়েছে, যা হল কর্মরত মালিক বা অংশীদার, অবৈতনিক পারিবারিক কর্মী, পূর্ণকালীন কর্মী, খণ্ডকালীন কর্মী, অনিয়মিত কর্মী, শিক্ষানবিশ এবং অন্যান্য। ইউনিটে নিয়োজিত জনবলের প্রকার ও লিঙ্গভেদে সংখ্যা লিখতে হবে। মনে রাখবেন, সরকারি, স্বায়ত্তশাসিত বা সমবায় মালিকানাধীন ইউনিটে কোনো কর্মরত মালিক বা অংশীদার বা অবৈতনিক পারিবারিক কর্মী থাকবে না। সুতরাং এই ক্ষেত্রে কর্মরত মালিক বা অংশীদার অপশনটি নির্বাচন করতে হবে না। জনবলের কোনো ক্যাটাগরি নির্বাচন করলে পুরুষ, মহিলা এবং হিজড়া জনবলের সংখ্যা সংশ্লিষ্ট ঘরে ইংরেজিতে লিখতে হবে। পুরুষ, মহিলা
এবং হিজড়া ভেদে যদি জনবল না থাকে তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ঘরে 0 লিখতে হবে। মোট জনবল স্বয়ংক্রিয়ভাবে দেখাবে। প্রশ্ন 7.2 ইউনিটে প্রতিবন্ধী জনবল আছে কি? প্রতিবন্ধিতা বলতে বোঝায় জন্মগত বা কোনো কারণে দীর্ঘমেয়াদী বা স্থায়ীভাবে কোনো ব্যক্তির শারীরিক, মানসিক, বুদ্ধিগত বিকাশ এবং ইন্দ্রিয়গত ক্ষতিগ্রস্ততা বা প্রতিকূলতা। ইউনিটে কর্মরত জনবলের মধ্যে কেউ প্রতিবন্ধী থাকলে হ্যাঁ নির্বাচন করুন, কোনো প্রতিবন্ধী জনবল না থাকলে না নির্বাচন করুন। প্রশ্ন 7.3 নিয়োজিত জনবলের মধ্যে প্রতিবন্ধীর সংখ্যা। নিয়োজিত জনবলের মধ্যে প্রতিবন্ধীদের সংখ্যা পুরুষ, মহিলা ও হিজড়া ভেদে লিখতে হবে। প্রশ্ন 7.4 ইউনিটে বিদেশি জনবল আছে কি? কোনো ইউনিটে যদি অন্য কোনো দেশের নাগরিক অর্থনৈতিক শুমারির সময় কর্মরত থাকেন তবে হ্যাঁ অপশন নির্বাচন করতে হবে। আর যদি উক্ত ইউনিটে কোনো বিদেশি নাগরিক কাজ না করে থাকেন তবে সেক্ষেত্রে না নির্বাচন করতে হবে। প্রশ্ন 7.5 বিদেশি জনবলের সংখ্যা। 7.4 নং প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এই ইউনিটে কর্মরত বিদেশি জনবলের সংখ্যা যথাক্রমে পুরুষ, মহিলা ও হিজড়া ভেদে লিখতে হবে। প্রশ্ন 7.6 বিদেশি জনবল কোন কোন দেশের নাগরিক? ইউনিটে কোন কোন দেশের বিদেশি কর্মী আছে তা জেনে সংখ্যা লিখতে হবে। এখানে 15টি দেশের নাম দেওয়া আছে: চীন, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া, জাপান, ইউএসএ, রাশিয়া, কাজাখস্তান, সোমালিয়া, নাইজেরিয়া এবং কেনিয়া। এর বাইরে অন্য কোনো দেশে জনবল থাকলে তার নাম অন্যান্যর ঘরে লিখে সংখ্যা আনতে হবে। প্রশ্ন 7.7 বিদেশি জনবল ইউনিটের কোন শাখায় কাজ করে? এই প্রশ্নে ইউনিটে বিদেশি জনবল কোন কোন শাখায় কাজ করে তা কয়েকটি নির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: প্রশাসনিক বা হিসাব, মার্কেটিং বা সেলস, আইসিটি, কারিগরি বা প্রকৌশল, গবেষণা ও উন্নয়ন এবং উৎপাদন। বিদেশি জনবল কোন কোন শাখায় কাজ করে তা জেনে প্রযোজ্য উত্তর নির্বাচন করতে হবে। এক্ষেত্রে একটি ইউনিটে একাধিক অপশন হতে পারে। যদি উল্লেখিত ক্যাটাগরির বাইরে কাজ করে তবে অন্যান্য নির্বাচন করতে হবে। প্রশ্ন 8.1 ইউনিটের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ। এ প্রশ্নে উত্তরদাতার নিকট হতে ইউনিটের অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ জেনে তা সুনির্দিষ্ট ও সঠিকভাবে বাংলায় লিখতে হবে। উদাহরণস্বরূপ, কাঠের এবং বেতের আসবাবপত্র প্রস্তুত ইউনিট বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কাঠের এবং বেতের আসবাবপত্র তৈরি করা হয় লিখতে হবে। একটি ফার্মেসিতে অ্যালোপ্যাথিক ঔষধ খুচরা বিক্রয় করা হলে এটি একটি ফার্মেসি এবং এখানে অ্যালোপ্যাথিক ঔষধ খুচরা বিক্রয় করা হয় লিখতে হবে। এই অংশে তথ্য সংগ্রহকারী শুধু ইউনিটের অর্থনৈতিক কর্মকাণ্ডের বিবরণ লিখবেন। পরবর্তীতে বিএসআইসি অর্থাৎ বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রিয়াল ক্লাসিফিকেশন অনুযায়ী শিল্পকোডসমূহ অফিস কর্তৃক পূরণ করা হবে। প্রশ্ন 8.2 পণ্য বা দ্রব্য উৎপাদনকারী ইউনিটের প্রধান প্রধান উৎপাদিত পণ্য বা দ্রব্যের বিবরণ। ইউনিটটিতে কি কি পণ্য বা দ্রব্য উৎপাদন করা হয় তার বিবরণ সুনির্দিষ্টভাবে বাংলায় লিখতে হবে। উৎপাদিত পণ্যের গুরুত্ব অনুসারে পণ্য বা দ্রব্য এর নাম লিখতে হবে। এক্ষেত্রে সর্বনিম্ন একটি এবং সর্বাধিক 4টি পণ্য বা দ্রব্যের নাম লেখা যাবে। উদাহরণস্বরূপ, একটি গার্মেন্টস কারখানার ক্ষেত্রে তাদের উৎপাদিত পণ্য প্যান্ট, শার্ট, টি শার্ট ইত্যাদি হতে পারে। এক্ষেত্রে ছকের ক্রমিক নং অনুযায়ী প্যান্ট, শার্ট, টি শার্ট ক্রমান্বয়ে লিখতে হবে। তথ্য সংগ্রহকারী শুধু বিবরণ লিখবেন। পণ্য কোডসমূহ পরবর্তীতে অফিস কর্তৃক পূরণ করা হবে। প্রশ্ন 8.3 সেবা প্রদানকারী ইউনিটের সেবামূলক কর্মকাণ্ডের বিবরণ। ইউনিটটি যদি মেরামত বা বিক্রয় বা সেবা প্রদান কর্মকাণ্ড সম্পর্কিত হয় তাহলে উক্ত ইউনিটের সেবামূলক কর্মকাণ্ডের বিবরণ লিখতে হবে।
ইউনিটটি যদি কোনো পণ্য মেরামত বা বিক্রয় বা সেবাদান করে থাকে তাহলে এসব কাজের প্রধান প্রধান চারটির নাম সুনির্দিষ্টভাবে সংশ্লিষ্ট ছকে বাংলায় লিখতে হবে। এক্ষেত্রে সর্বনিম্ন একটি এবং সর্বাধিক চারটি সেবার নাম লেখা যাবে। উদাহরণস্বরূপ, বিক্রয়কারী প্রতিষ্ঠান বা ইউনিটের ক্ষেত্রে কি কি পণ্য বা দ্রব্য বিক্রয় করে তার বিবরণ লিখতে হবে। মুদির দোকান হলে তার প্রধান বিক্রিত দ্রব্য যদি চাল, ডাল, আটা, তেল ইত্যাদি হয় তবে ছকের ক্রমিক অনুযায়ী ক্রমান্বয়ে চাল, ডাল, আটা, তেল লিখতে হবে। রেস্তোরাঁর ক্ষেত্রে কি কি খাবার তৈরি ও পরিবেশন করা হয় তা ক্রমান্বয়ে ছকে লিখতে হবে। প্রশ্ন 9, ইউনিটের স্থায়ী সম্পদের মূল্য জমি ও কারখানা ভবন ব্যতীত। যে সকল সম্পদ বা সম্পত্তি সাধারণত 1 বছরের অধিক সময়ের জন্য ব্যবহৃত হয় তাদের স্থায়ী সম্পদ বলে। মূলত স্থায়ী সম্পদ হল এমন সম্পদ যা আয়ের জন্য সহায়ক এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য কেনা হয়। উদাহরণস্বরূপ, আসবাবপত্র, যন্ত্রপাতি, কম্পিউটার, বিভিন্ন ধরনের যানবাহন যেমন কোম্পানির গাড়ি, ট্রাক ইত্যাদি ইউনিটের স্থায়ী সম্পদ। দীর্ঘদিন ব্যবহারের কারণে স্থায়ী সম্পদের মান বা কর্মক্ষমতা সময়ের সাথে সাথে হ্রাস পায়, ফলে স্থায়ী সম্পদের বর্তমান বাজার মূল্যও হ্রাস পায়। এই প্রশ্নে ইউনিটের জমি ও কারখানা ভবন বাদে অন্যান্য স্থায়ী সম্পদের বর্তমান বাজার মূল্য জেনে প্রযোজ্য অপশন নির্বাচন করতে হবে। উল্লেখ্য, প্রশ্ন 9.1.1 প্রাতিষ্ঠানিক কৃষি খামার, 9.2.1 শিল্প এবং 9.3.1 সেবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। 9.1.2 অথবা 9.2.2 এর ক্ষেত্রে ইউনিটের স্থায়ী সম্পদের বর্তমান বাজার মূল্য 50 কোটি টাকার অধিক এবং 9.3.2 এ 30 কোটি টাকার অধিক হলে তার পরিমাণ লিখতে হবে। প্রশ্ন 10, মূলধনের প্রধান উৎস। মূলধন বলতে ইউনিটের স্থায়ী মূলধন বোঝাবে, যেমন জমি, অফিস, ফ্যাক্টরি বা গুদাম, উৎপাদন বা পরিষেবা দেওয়ার জন্য ব্যবহৃত যন্ত্র, অফিস ফার্নিচার, যানবাহন প্রভৃতি। ইউনিটের মূলধনের উৎস সঠিকভাবে জেনে নিয়ে প্রযোজ্য অপশন নির্বাচন করতে হবে। প্রশ্ন 11.1, ইউনিটে বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ আছে কি? একজন ব্যক্তি যিনি সাময়িকভাবে তার নিজ দেশ ত্যাগ করে অন্য কোনো দেশে কাজ বা পড়াশোনার জন্য যান তাকে সাধারণ অর্থে প্রবাসী বলা হয়। ইউনিটে তথ্য সংগ্রহকালে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ থাকলে হ্যাঁ, প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ না থাকলে না নির্বাচন করতে হবে। সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির প্রভৃতির ক্ষেত্রে প্রযোজ্য নয় নির্বাচন করতে হবে। প্রশ্ন 11.2, হ্যাঁ হলে বিনিয়োগের পরিমাণ। প্রশ্ন 11.1, হ্যাঁ হলে বিনিয়োগের পরিমাণ টাকায় লিখতে হবে। প্রশ্ন 11.3, ইউনিটে বর্তমানে বিদেশি বিনিয়োগ আছে কি? বিদেশি বিনিয়োগ হলো অন্য কোনো দেশ থেকে বাংলাদেশের ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে বিদেশি অর্থ বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করা। ইউনিটে বর্তমানে বিদেশি বিনিয়োগ থাকলে হ্যাঁ এবং বিদেশি বিনিয়োগ না থাকলে না অপশন নির্বাচন করতে হবে। সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির প্রভৃতির ক্ষেত্রে প্রযোজ্য নয় অপশন নির্বাচন করতে হবে। প্রশ্ন 11.4, 11.3 এর উত্তর হ্যাঁ হলে বিনিয়োগের পরিমাণ। উক্ত ইউনিটে তথ্য সংগ্রহকালে যদি কোনো ধরনের বৈদেশিক বিনিয়োগ থাকে তাহলে সেই বিনিয়োগের পরিমাণ টাকায় লিখতে হবে। প্রশ্ন 12, ইউনিটের বিদ্যুৎ সুবিধা বা সংযোগের প্রধান উৎস। এই প্রশ্নে ইউনিটের বিদ্যুৎ সুবিধা বা সংযোগ সম্পর্কিত 6টি অপশন রয়েছে, যা থেকে প্রধান উৎস নির্বাচন করতে হবে। অপশনগুলো হলো জাতীয় গ্রিড, সৌরবিদ্যুৎ, নিজস্ব প্ল্যান্ট, জেনারেটর, অন্যান্য। এছাড়া বিদ্যুৎ সুবিধা বা সংযোগ নেই। প্রশ্ন 13, ইউনিটের হিসাবের ব্যবস্থা। ইউনিটের হিসাবের ব্যবস্থা বলতে সাধারণত ইউনিটের পর্যায়ক্রমিক লিখিতভাবে আয় ব্যয়ের হিসাব রাখা বা লাভ লোকসানের হিসাব রাখাকে বোঝায়। এখানে
হিসাবের ব্যবস্থা অনেকভাবেই হতে পারে, তবে ইউনিটে সবচেয়ে বেশি যে হিসাব ব্যবস্থা প্রচলিত তাকেই আমরা ইউনিটের হিসাবের ব্যবস্থা বলে গণ্য করব। তথ্য সংগ্রহকারী ইউনিটের হিসাবের ব্যবস্থার ধরন জেনে প্রযোজ্য অপশন নির্বাচন করবেন। অপশনসমূহ হল দৈনিক, সাপ্তাহিক, মাসিক, অর্ধবার্ষিক, বাৎসরিক। এছাড়া যদি অন্য কোনো উপায়ে হিসাব রাখা হয় তাহলে অন্যান্য নির্বাচন করতে হবে, আর যদি ইউনিটে লিখিত হিসাব রাখা না হয় তবে হিসাব রাখা হয় না নির্বাচন করতে হবে। প্রশ্ন 14.1 ইউনিটের বেতন বা মজুরি প্রদানের ধরন। কোনো প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ পারিশ্রমিক হিসাবে প্রতিষ্ঠানের নির্ধারিত বেতন কাঠামো বা চুক্তি অনুসারে যে অর্থ পেয়ে থাকে তাকে বেতন বলে। কোনো শ্রমিক কোনো নির্দিষ্ট কাজের জন্য অথবা নির্দিষ্ট সময়কালের পরিশ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক লাভ করে তাকে মজুরি বলে। এ প্রশ্নে একাধিক অপশন নির্বাচন হতে পারে। অপশনগুলো হলো দৈনিক, সাপ্তাহিক, মাসিক। যদি বেতন বা মজুরি প্রদানের ধরন উল্লেখিত অপশন ব্যতীত অন্যভাবে দেওয়া হয় তবে অন্যান্য হবে। কিছু কিছু ইউনিটে কর্মচারী বা শ্রমিকদেরকে বেতন বা মজুরি প্রদান করা হয় না, সেক্ষেত্রে প্রযোজ্য নয়, নির্বাচন করতে হবে। প্রশ্ন 14.2 ইউনিটের বেতন বা মজুরি প্রদান পদ্ধতি। ইউনিটে সংখ্যার বিবেচনায় যে পদ্ধতির মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণ বেতন বা মজুরি প্রদান করা হয় তার তথ্য আনতে হবে। ইউনিটে বেতন বা মজুরি ক্যাশ, চেক বা ইএফটি, মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে যে পদ্ধতিতে সবচেয়ে বেশি পরিমাণ প্রদান করা হয় তা নির্বাচন করতে হবে। অপশনসমূহ হল ক্যাশ, ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং। আর যদি এই অপশনের কোনোটাই না হয়ে অন্য কোনোভাবে বেতন বা মজুরি প্রদান করা হয় তবে অন্যান্য নির্বাচন করতে হবে। প্রশ্ন 15.1 ইউনিটের কাঁচামালের উৎস। ইউনিটের কাঁচামালের উৎস স্থানীয়, বিদেশি বা কিছু ক্ষেত্রে উভয় অপশন হতে পারে। তাই ব্যবহৃত কাঁচামালের উৎস কি তা জেনে প্রযোজ্য উত্তর নির্বাচন করতে হবে। প্রশ্ন 15.2 উৎপাদনে ব্যবহৃত যন্ত্রের ধরন। উৎপাদনে বিদ্যুৎ, জ্বালানি বা হস্তচালিত যন্ত্র ব্যবহৃত হতে পারে। তাই উৎপাদনে ব্যবহৃত যন্ত্রের ধরন জেনে প্রযোজ্য উত্তর নির্বাচন করতে হবে। এক্ষেত্রে একাধিক অপশন নির্বাচন হতে পারে। প্রশ্ন 15.3 উৎপাদনে ব্যবহৃত জ্বালানির উৎস। উৎপাদনের জন্য কি কি ধরনের জ্বালানি ব্যবহার করা হয় তা জেনে সঠিক অপশন নির্বাচন করতে হবে। যদি কোনো জ্বালানি ব্যবহার করা না হয় তাহলে প্রযোজ্য নয় নির্বাচন করতে হবে। মনে রাখতে হবে শুধুমাত্র উৎপাদন প্রক্রিয়ার জন্য ব্যবহৃত জ্বালানি হিসেবে বিবেচিত হবে। প্রশ্ন 15.4 উৎপাদিত দ্রব্যের বাজারজাতকরণ এলাকা। ইউনিটটির উৎপাদিত দ্রব্য বা পণ্য বা সেবার বাজারজাতকরণ সম্পূর্ণ স্থানীয় বা সম্পূর্ণ রপ্তানি বা উভয় হতে পারে। ইউনিটে উৎপাদিত দ্রব্য বা সেবা কোথায় বাজারজাতকরণ হয় তা জেনে প্রযোজ্য অপশন নির্বাচন করতে হবে। প্রশ্ন 15.5 উৎপাদনে কম্পিউটার বা তথ্য প্রযুক্তির ব্যবহার হয় কি? ইউনিটটির উৎপাদন কার্যক্রমে যদি কম্পিউটার বা তথ্য প্রযুক্তির ব্যবহার করা হয় তবে হ্যাঁ নির্বাচন করতে হবে, এবং যদি উৎপাদন কার্যক্রমে কম্পিউটার বা তথ্য প্রযুক্তি ব্যবহৃত না হয় তবে না নির্বাচন করতে হবে। প্রশ্ন 16 দ্রব্য বা পণ্য স্থানীয় বাজারে বিক্রির ক্ষেত্রে বিক্রয় পদ্ধতি। ইউনিটের দ্রব্য বা পণ্য স্থানীয় বাজারে বিক্রির ক্ষেত্রে যদি খুচরা বিক্রি করা হয় তবে খুচরা, যদি পাইকারি বিক্রি করা হয় তবে পাইকারি, যদি খুচরা এবং পাইকারি উভয়ভাবে বিক্রি করা হয় তবে উভয় নির্বাচন করতে হবে। এছাড়া যদি কোনো ইউনিটে দ্রব্য বা পণ্য বিক্রয় করা না হয় তবে প্রযোজ্য নয় নির্বাচন করতে হবে। প্রশ্ন 17.1 ইউনিটটি ই কমার্স বা অনলাইন ব্যবসায় সম্পৃক্ত কি? ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স হলো একটি অনলাইন ব্যবসার ধরন যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করা হয়। ইউনিট কর্তৃক উৎপাদিত পণ্য বা সেবা বিক্রয়ে কোনো ধরনের ই কমার্স বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহৃত হলে অপশন হ্যাঁ নির্বাচন করতে হবে। অপরপক্ষে
কোনো ধরনের ই কমার্স বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহৃত না হলে অপশন না নির্বাচন করতে হবে। সরকারি, স্বায়ত্তশাসিত বা অন্যান্য সেবা প্রতিষ্ঠানের জন্য প্রশ্নটি প্রযোজ্য নাও হতে পারে। সেক্ষেত্রে প্রযোজ্য নয় অপশনটি সিলেক্ট করতে হবে। প্রশ্ন 17.2 ইউনিটে ই কমার্স বা অনলাইনের মাধ্যমে নিম্নলিখিত কোন কোন কার্যক্রম সম্পাদন করা হয়? ইউনিটে ই কমার্স বা অনলাইনের মাধ্যমে দ্রব্য বা পণ্য ক্রয়, বিক্রয়, বিতরণ, অনলাইন ব্যাংকিং, গ্রাহক সেবা প্রদান, শিক্ষা কার্যক্রম, যাত্রী পরিবহন, মালামাল পরিবহন প্রভৃতি কার্যক্রম সম্পাদন করতে পারে। যদি এর মধ্যে কোনো কার্যক্রম সম্পাদন করে তবে তা জেনে প্রযোজ্য অপশন নির্বাচন করতে হবে। উল্লেখিত অপশন ব্যতীত যদি অন্য কোনো কার্যক্রম সম্পাদন, যেমন পেমেন্ট প্রক্রিয়া, অ্যানালিটিক্স ও রিপোর্টিং, মার্কেটিং ও প্রচার প্রভৃতি করা হয় তবে অন্যান্য নির্বাচন করতে হবে। প্রশ্ন 18.1 ইউনিটটির কোনো ইন্স্যুরেন্স বা বীমা রয়েছে কি? ইন্স্যুরেন্স বা বীমা হলো অর্থের বিনিময়ে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ বা মালামালের সম্ভাব্য আংশিক বা সম্পূর্ণ ক্ষয়ক্ষতির ঝুঁকি গ্রহণ সংক্রান্ত একটি পদ্ধতি। ইউনিটটির নামে কোনো ধরনের ইন্স্যুরেন্স করা থাকলে উত্তর হ্যাঁ নির্বাচন করতে হবে। অপরপক্ষে যদি ইউনিটটির নামে কোনো ধরনের ইন্স্যুরেন্স করা না থাকে তবে অপশন না নির্বাচন করতে হবে। সরকারি অফিস, স্কুল, মসজিদ, মন্দির প্রভৃতির ক্ষেত্রে প্রযোজ্য নয় অপশন নির্বাচন করতে হবে। প্রশ্ন 18.2 ইউনিটটির গবেষণা ও উন্নয়ন অর্থাৎ R&D ব্যবস্থাপনা আছে কি? বর্তমান যুগে নতুন পণ্য এবং সেবা উদ্ভাবন, প্রতিযোগিতা বজায় রাখা, মার্কেট ট্রেন্ডের সঙ্গে সঙ্গতি, প্রযুক্তিগত উন্নতি, পণ্যের গুণগত মান বৃদ্ধি, বাজারে প্রবেশের সুযোগ, সামাজিক ও পরিবেশগত প্রভাব প্রভৃতি কারণে ইউনিটের গবেষণা ও উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউনিটটিতে যদি গবেষণা ও উন্নয়ন ব্যবস্থাপনা থাকে তবে অপশন হ্যাঁ নির্বাচন করতে হবে। আর যদি প্রতিষ্ঠানে এরকম কোনো ব্যবস্থা না থাকে তবে সেক্ষেত্রে অপশন না নির্বাচন করতে হবে। এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে, যেমন অস্থায়ী প্রতিষ্ঠান বা কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানায় এ প্রশ্নটি প্রযোজ্য নাও হতে পারে। তখন প্রযোজ্য নয় অপশনটি নির্বাচন করতে হবে। প্রশ্ন 19.1 ইউনিটে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কি? ইউনিটের ভবন, যানবাহন ও বনভূমিতে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের আগুন নেভানোর জন্য ফায়ার এক্সিট, ফায়ার ডোর, ইমার্জেন্সি লাইটিং সিস্টেম, ফায়ার অ্যালার্ম সিস্টেম, ফায়ার হাইড্রেন্ট সিস্টেম, স্বয়ংক্রিয় ফায়ার স্প্রিংকলার সিস্টেম থাকে। রান্নার তেল, এলপিজি গ্যাস এবং অন্যান্য দাহ্য সামগ্রী পৃথকভাবে বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করা হয়ে থাকে। ইউনিটে যদি এ ধরনের এক বা একাধিক পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে তবে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে বলে ধরে নিতে হবে এবং অপশন হ্যাঁ নির্বাচন করতে হবে। অপরদিকে যদি এ ধরনের ব্যবস্থা না থাকে তবে অপশন না নির্বাচন করতে হবে। প্রশ্ন 19.2 ইউনিটে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলে তা নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় কি? প্রশ্ন নং 19.1 এর উত্তর হ্যাঁ হলে বিদ্যমান অগ্নি নির্বাপন ব্যবস্থা যদি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় তবে অপশন হ্যাঁ নির্বাচন করতে হবে। আর যদি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা না হয় তবে না অপশন নির্বাচন করতে হবে। প্রশ্ন 20.1 ইউনিটে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত কোনো কার্যক্রম আছে কি? ইউনিটের বর্জ্য মাটি, পানি, বায়ু তথা পরিবেশ এবং জীববৈচিত্র্যকে দূষিত করতে পারে। এসব দূষণ রোধের উদ্দেশ্যে শিল্প কারখানা এবং প্রতিষ্ঠানসমূহ বা বিভিন্ন অর্থনৈতিক ইউনিটসমূহ বর্জ্য সংগ্রহ, বর্জ্য পৃথকীকরণ, রিসাইক্লিং, কম্পোস্টিং, ডাম্পিং সাইট পরিচালনা, শিক্ষা ও সচেতনতা, বর্জ্যের পরিমাণ মনিটরিং, বর্জ্য পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, বর্জ্য পুনর্ব্যবহার এবং প্রযুক্তির ব্যবহার প্রভৃতি ব্যবস্থা গ্রহণ করতে পারে। যদি কোনো ইউনিট এ সংক্রান্ত কোনো ব্যবস্থা নিয়ে থাকে তবে তথ্য সংগ্রহকারী সেই ইউনিটের ক্ষেত্রে অপশন হ্যাঁ নির্বাচন করবেন। আর যদি ইউনিটে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো ব্যবস্থা না থাকে তাহলে
অপশন না নির্বাচন করতে হবে। প্রশ্ন 20.2 প্রতিষ্ঠানটির পরিবেশগত ছাড়পত্র আছে কি? এই প্রশ্নটি শুধুমাত্র শিল্প প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। কোনো এলাকায় শিল্প প্রতিষ্ঠান বা অর্থনৈতিক প্রতিষ্ঠান স্থাপনে পরিবেশগত কিছু না কিছু প্রভাব বিদ্যমান থাকে। সে কারণে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কোনো এলাকায় কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন বা প্রকল্প গ্রহণ করার জন্য পরিবেশগত ছাড়পত্র প্রয়োজন, যা পরিবেশ অধিদপ্তর প্রদান করে থাকে। এক্ষেত্রে তথ্য সংগ্রহকারী তথ্য প্রদানকারীর প্রতিষ্ঠানের কাছে পরিবেশ অধিদপ্তর প্রদত্ত কোনো ছাড়পত্র আছে কিনা জানতে চাইবেন। যদি থাকে তাহলে হ্যাঁ অপশন নির্বাচন করতে হবে, অন্যথায় না অপশন নির্বাচন করতে হবে। তবে কোনো কোনো সরকারি বা অন্যান্য সেবা প্রতিষ্ঠান এবং কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানায় প্রশ্নটি প্রযোজ্য নাও হতে পারে। তখন প্রযোজ্য নয় অপশন নির্বাচন করতে হবে। প্রশ্ন 20.3 প্রতিষ্ঠানটির ফায়ার সার্ভিসের ছাড়পত্র আছে কি? এই ক্ষেত্রে তথ্য সংগ্রহকারী জানতে চাইবেন উত্তরদাতার প্রতিষ্ঠানে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কর্তৃক প্রদত্ত ফায়ার সার্ভিসের ছাড়পত্র আছে কিনা। যদি থাকে তবে হ্যাঁ অপশন নির্বাচন করতে হবে, যদি না থাকে তবে না অপশন নির্বাচন করতে হবে। প্রশ্ন 21.1 টয়লেটের ব্যবস্থা। এই প্রশ্নে একজন তথ্য সংগ্রহকারী জানতে চাইবেন তথ্যদাতার প্রতিষ্ঠানে টয়লেট আছে কিনা। যদি থাকে তবে হ্যাঁ অপশন নির্বাচন করতে হবে, আর যদি না থাকে তবে না অপশন নির্বাচন করতে হবে। প্রশ্ন 21.2 মহিলাদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা। 21.1 প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তবে এই প্রশ্নটি পূরণ করতে হবে। তথ্য সংগ্রহকারী জানতে চাইবেন ইউনিটে মহিলাদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা আছে কিনা। যদি থাকে তবে হ্যাঁ অপশন নির্বাচন করতে হবে, আর যদি না থাকে তবে না অপশন নির্বাচন করতে হবে। প্রশ্ন 21.3 ডে কেয়ার সেন্টার। এই প্রশ্নে তথ্য সংগ্রহকারী উত্তরদাতার প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার আছে কিনা তা জানতে চাইবেন। যদি থাকে তবে হ্যাঁ অপশন নির্বাচন করতে হবে, আর যদি না থাকে তবে না অপশন নির্বাচন করতে হবে। প্রশ্ন 21.4 কর্মীদের জন্য নিজস্ব পরিবহন সুবিধার ব্যবস্থা। এ প্রশ্নে একজন তথ্য সংগ্রহকারী উত্তরদাতার প্রতিষ্ঠানে কর্মীদের জন্য নিজস্ব পরিবহন আছে কিনা তা জানতে চাইবেন। যদি থাকে তবে হ্যাঁ অপশন নির্বাচন করতে হবে, আর যদি না থাকে তবে না অপশন নির্বাচন করতে হবে। প্রশ্ন 21.5 কর্মীদের নিরাপত্তা বা সেফটি ব্যবস্থা। ইউনিটের কাজের ধরন অনুযায়ী কর্মীদের নিরাপত্তার জন্য বিভিন্ন নিরাপত্তা বা সেফটি ব্যবস্থা গ্রহণ করা হয়, যেমন নিরাপত্তা প্রশিক্ষণ, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই যেমন হেলমেট, গ্লাভস, সেফটি গগলস, মাস্ক ইত্যাদি প্রদান। নিরাপত্তা নীতি ও প্রোটোকল, বিপদ শনাক্তকরণ ও মূল্যায়ন, কাজের স্থান পরিষ্কার ও সুশৃঙ্খল রাখা, ফায়ার সেফটি ব্যবস্থা, নিরাপত্তা টিম প্রভৃতি। ইউনিটে যদি এ ধরনের কোনো নিরাপত্তা বা সেফটি ব্যবস্থা থাকে তবে হ্যাঁ অপশন নির্বাচন করতে হবে, এবং যদি নিরাপত্তার ব্যবস্থা না থাকে তবে অপশন না নির্বাচন করতে হবে। প্রশ্ন 21.6 কর্মীদের স্বাস্থ্যসেবার ব্যবস্থা। সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠান কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে, যেমন স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা সেবা, কাউন্সেলিং ও মানসিক স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি, ফিটনেস প্রোগ্রাম, পুষ্টি পরামর্শ, বীমা ব্যবস্থা, সুস্থ পরিবেশ, বিশ্রাম ও রিফ্রেশমেন্টের ব্যবস্থা, জরুরি পরিষেবা প্রভৃতি। ইউনিটে যদি এ ধরনের কোনো স্বাস্থ্যসেবার ব্যবস্থা থাকে তবে হ্যাঁ নির্বাচন করতে হবে, এবং যদি স্বাস্থ্যসেবার ব্যবস্থা না থাকে তবে না নির্বাচন করতে হবে। প্রশ্ন 22.1 ইউনিটের টিন বা ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার আছে কি? টিন হচ্ছে করদাতা শনাক্তকরণ নাম্বার। বাংলাদেশে টিআইএন হল করদাতাদের জন্য নির্ধারিত ইউনিক নম্বর, যা জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর কর্তৃক প্রদান করা হয়। এটি আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য আবশ্যক এবং সরকারি কিছু সেবায় এটি ব্যবহৃত হয়। যদি ইউনিটের টিআইএন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার থাকে তবে অপশন হ্যাঁ, এবং যদি না থাকে তবে অপশন না নির্বাচন করতে হবে। এই প্রশ্নে
মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য নয় অপশন নির্বাচন করতে হবে। প্রশ্ন 22.2 ইউনিটটি ভ্যাট বা মূসক নিবন্ধিত কি? মূল্য সংযোজন কর বা ভ্যাট হল একটি পরোক্ষ কর যা পণ্য বা সেবার প্রতিটি উৎপাদন এবং বিতরণ পর্যায়ে মূল্যের সাথে সংযোজনের ভিত্তিতে ধার্য করা হয়। এটি মূলত ক্রেতার উপর আরোপিত হয়, কিন্তু পণ্য বা সেবার সরবরাহকারী এটি আদায় করে সরকারের কাছে জমা দেয়। যদি ইউনিটটি ভ্যাট বা মূসক নিবন্ধিত হয় তবে অপশন হ্যাঁ, এবং যদি না হয় তবে না নির্বাচন করতে হবে। প্রশ্ন 22.3 ইউনিটের বিআইএন বা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার আছে কি? বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বিআইএন হলো একটি ইউনিক নম্বর যা বাংলাদেশে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই নম্বর প্রদান করে এবং এটি মূলত মূল্য সংযোজন কর বা ভ্যাট সম্পর্কিত লেনদেনের জন্য ব্যবহৃত হয়। যদি ইউনিটের বিআইএন বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার থাকে তবে অপশন হ্যাঁ, এবং যদি না থাকে তবে অপশন না নির্বাচন করতে হবে। প্রশ্ন 23 ইউনিটের বাৎসরিক বিক্রয়ের পরিমাণ। 2023-24 অর্থ বছরে অর্থাৎ জুলাই 2023 থেকে জুন 2024 পর্যন্ত ইউনিটের পণ্য বিক্রয় বা সেবা প্রদানের মাধ্যমে প্রাপ্ত অর্থের পরিমাণ টাকার অঙ্কে ইংরেজিতে লিখতে হবে। ইউনিটে উৎপাদিত সকল ধরনের পণ্য স্থানীয় বা আন্তর্জাতিক বাজারে যতভাবে বিক্রয় হবে তার হিসাব মোট বিক্রয়ের অন্তর্ভুক্ত হবে। যেসব ইউনিটের আর্থিক হিসাব বিবরণী প্রস্তুত করা হয় সেসব ইউনিটের মোট বিক্রয়ের পরিমাণ আর্থিক হিসাব বিবরণী অনুযায়ী লিখতে হবে। অপরদিকে যেসব ইউনিটের আর্থিক হিসাব বিবরণী প্রস্তুত করা হয় না সেক্ষেত্রে আলোচনা করে 2023-24 অর্থ বছরে মোট বিক্রয়ের পরিমাণ নিরূপণ করে লিখতে হবে। প্রশ্ন 24.1 প্রাতিষ্ঠানিক কৃষি খামারের ধরন। এই প্রশ্নে প্রাতিষ্ঠানিক কৃষি খামারকে বিভিন্ন ধরনে ভাগ করা হয়েছে যার মাধ্যমে খামারের কার্যক্রম বা উৎপাদন বোঝা যাবে। এই প্রশ্নে মোট 10টি অপশন রয়েছে: শস্য খামার, গবাদি পশু খামার, পোল্ট্রি খামার, মৎস্য চাষ বা উৎপাদন, নার্সারি, কাঠের বাগান, ফুলের বাগান, ফলের বাগান, চা বাগান এবং অন্যান্য। প্রতিটি অপশনের মাধ্যমে একটি নির্দিষ্ট ধরনের খামারকে চিহ্নিত করা যাবে। তথ্য সংগ্রহকারী খামারের ধরন ও বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে প্রযোজ্য অপশন নির্বাচন করবেন। এই প্রশ্নে একাধিক অপশন নির্বাচন হতে পারে। প্রশ্নে উল্লেখিত অপশনের বাইরে যদি কোনো ধরনের খামার থাকে তবে তা অন্যান্যের ঘরে উল্লেখ করতে হবে। প্রশ্ন 24.2 গবাদি পশু খামার হলে গবাদি পশুর সংখ্যা। প্রশ্ন 24.1 খামারের ধরন গবাদি পশুর খামার হলে শুমারির তথ্য সংগ্রহ সময়কালে খামারে বিদ্যমান গবাদি পশুর সংখ্যা লিখতে হবে। প্রশ্ন 24.3 পোল্ট্রি খামার হলে পোল্ট্রির সংখ্যা। প্রশ্ন 24.1 খামারের ধরন পোল্ট্রি খামার হলে শুমারির তথ্য সংগ্রহ সময়কালে খামারে বিদ্যমান বিভিন্ন পোল্ট্রি সংখ্যা লিখতে হবে। প্রশ্ন 24.4 প্রাতিষ্ঠানিক কৃষি খামারে চাষ বা পালন বা উৎপাদনে ব্যবহৃত জমির পরিমাণ। এই প্রশ্নটির মাধ্যমে প্রাতিষ্ঠানিক কৃষি খামারে চাষাবাদ, প্রাণী সম্পদ পালন বা অন্যান্য কৃষি উৎপাদনে ব্যবহৃত জমির পরিমাণ উল্লেখ করতে হবে। জমির পরিমাণ একর ও শতক এই দুই এককে উল্লেখ করতে হবে। প্রশ্ন 25 ইউনিটে কি কি সমস্যা রয়েছে? এ প্রশ্নের মাধ্যমে ইউনিটটি পরিচালনা, এর উৎপাদন পরিচালনা অথবা ব্যবসা পরিচালনা করতে কোনো সমস্যা আছে কিনা তা জানতে চাওয়া হবে। এ প্রশ্নে মোট 10টি অপশন রয়েছে, যেমন কোনো সমস্যা নেই, পর্যাপ্ত মূলধনের অভাব, দক্ষ জনবলের অভাব, পর্যাপ্ত কাঁচামালের অভাব, উৎপাদন খরচ বৃদ্ধি, অবকাঠামোগত সমস্যা, বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত সমস্যা, সহজলভ্য ঋণের অভাব এবং অন্যান্য। অন্যান্য হলে উল্লেখ করতে হবে। তথ্য সংগ্রহকারী উত্তরদাতাকে উল্লিখিত 10টি অপশন পড়ে শোনাবেন। এই 10টি সমস্যার মধ্যে যদি কোনো সমস্যা ইউনিটটিতে থাকে তবে তা নির্বাচন করতে হবে। উল্লেখ্য, এ প্রশ্নে
একাধিক অপশন পূরণ হতে পারে। সকলকে ধৈর্য ও মনোযোগ সহকারে আমাদের এই ট্রেনিং মডিউলটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অর্থনৈতিক শুমারি 2024-এর সফলতা কামনা করে বিদায় নিচ্ছি।